Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। নমস্কার, ভৌতিক অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই দীর্ঘ সময় কোনো গল্প চ্যানেলে আপলোড না হওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি। কিছু অনিবার্য কারণবশত আমরা দীর্ঘ সময় চ্যানেলে কোনো গল্প আপলোড করতে পারিনি। এরপর থেকে প্রতিনিয়ত চ্যানেলে গল্প আপলোড হবে, এই কথা আমরা আপনাদের দিলাম। আজকে আপনারা শুনবেন লেখক প্রতীক মণ্ডলের কলমে নকশাল বাড়ির আতঙ্ক। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে সৌরভ, নীল, বুবাই, মৌমিতা, অভিজিৎ, শিলাজিৎ এবং শুভ। শুনতে থাকুন লেখক প্রতীক মণ্ডলের কলমে নকশাল বাড়ির আতঙ্ক। একটা ঘন জঙ্গল, গাছের ভিড়ে সর্বত্র আঁধারের রাজত্ব। অবশ্য সব জায়গায় নয়। দম বন্ধ করা শান্তি বিরাজ করছে সর্বত্র। একটা পাখি সবে উড়ে এসে গাছে বসেছে। এই তপ্ত গরমে আরাম চায়। পরমুহূর্তেই লুটিয়ে পড়ল মাটিতে। গলারে ফোড়ো হয়ে যাওয়া পাখির দিকে এগিয়ে এলো একটা কালো হাত। সে আর কেউ নয়, কুখ্যাত মধু ডাকাতের ছেলে রঘু। এই দেখ শালা, পাখিটার পেছন থেকে ঢুকে গলা দিয়ে বের করেছি একেবারে। উস্তাদ, আপনার হাতের জবাব নেই, তবে এখন এসবের সময় নেই। বড় উস্তাদ ডাকছে, একটু পরেই যজ্ঞ শুরু হবে। তিথি পেরিয়ে গেল তো আবার 1 মাসের ধাক্কা। রঘু মুগ্ধ হয়ে দেখছিল তার শিকার করা পাখিটাকে। বিশুর কথায় উত্তর দিল না সে। বিশু খুব বেশি বকে। কেউ বেশি বকবক করলে রঘুর মাথা একেবারে গরম হয়ে যায়। তার গায়ে বাঘের মতন জোর, কিন্তু চিতার মতন ক্ষিপ্র। রাগ দেখলে মনে হয় পাগলা হাতির দল তেড়ে আসছে। একবারে নিজের বাবার দিকেও তীর ধনুক তুলে ধরেছিল সে। কিন্তু সে যদি এই জঙ্গলের বাঘ হয়, তার বাবা হলো সিংহ। মধু ডাকাতের নামে সবার বুক কেঁপে ওঠে। গদ্দারদের শুলে চড়াতে একটু দ্বিধা করে না সে। কিন্তু সেই বাবা এখন এক অদ্ভুত খেয়ালে মেতেছে। একটু পরে বাবার কাছেই গেল সে। আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি রে। আজ তুই আমাদেরকে মুক্তি দিবি। এত দেরি করলে লগ্ন তো বেরিয়ে যাবে। এমন করে বলছে যেন বিয়ের লগ্ন এসেছে। সেসবের সময় এখন নয়। আজকের নরবলির পর সকলের ভবিষ্যৎ বিপদ মুক্ত হয়ে যাবে। পাতার ফাঁক দিয়ে লুটিয়ে পড়ে থাকা মেয়েটাকে দেখল। তার দেহ সম্পূর্ণ নগ্ন। আজ তাহলে এর নরবলি হবে। কিন্তু কেন? এই উত্তর দিল সেই তান্ত্রিক। তুমি ভাবছো এই নারীর প্রাণ কেন তোমায় নিতে হবে কি, তাই তো? রঘু কোনো উত্তর করল না। তান্ত্রিক বলে চলল, তোমার পিতার মৃত্যু হবে এক পিশাচিনীর হাতে। ভাগ্যে লেখা আছে এ কথা, তাই এই মাগীর মৃত্যু দরকার। ওর মধ্যে কৃষ্ণপক্ষের সময় মা কালীর শক্তি ভর করবে, তখন আটকানো যাবে না কিছুই। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। শুরু হলো বংশনিধন থামানোর যজ্ঞ। একটু পরেই রঘু এগিয়ে এলো সেই মেয়েটার দিকে। মেয়েটার দেহ সম্পূর্ণ নগ্ন। তার নিটোল দেহ দেখে রঘুর জিভ থেকে যেন লালা ঝরতে লাগলো। মারতেই যখন হবে, তার আগে একটু আনন্দ করে নিলে মন্দ হয় না ভেবে সকলের সামনে মেয়েটির স্তনযুগল চেপে ধরে
যৌনাঙ্গে মন্ত্রপুত বর্ষাটা ঘষতে লাগলো। মেয়েটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি আমি নকশাল বাড়ির লেঠেল বংশের মেয়ে। ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে। আমার ওপর শ্মশান কালীর আশীর্বাদ রয়েছে। আমায় খুন করলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। নারীর সম্মান নিয়ে ছেলে খেলা করলে মা কালী তাদেরকে বাঁচতে দেয় না। মেয়েটির কথা শেষ হওয়ার আগেই রঘু মন্ত্রপুত বর্ষাটা তার বুকের মধ্যে গেঁথে দিল। মেয়েটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন বৃষ্টি নেমেছে, কিন্তু এই বৃষ্টি রঘুর শরীরের চামড়া ঝলসে দিচ্ছে কেন? একাত্তরের দশকের এক সকালের কথা। চিন্ময় পাঠশালায় আর যায়নি, যেতে খুব ভয় করছে। কয়েকটা বন্দুকধারী লোক মাস্টার মশাইকে হুমকি দিয়ে গেছে। ওরা বলল ওরা নাকি কি সব বিপ্লব করে। কিসের বিপ্লব? আমাদের দেশ তো স্বাধীন। তাহলে এই প্রশ্ন সকাল থেকে মনে ঘুরছে। কিন্তু পাঠশালা বন্ধ করে দেবে কেন তারা? পাঠশালা বন্ধ করলে ও পড়াশুনো করবে কোথায়? কিন্তু বন্ধ যখন, উপায় তো নেই। শেষমেশ ঠিক করলো নিজের দাদার কাছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। সোজা গিয়ে দাদা মৃন্ময়ের দরজায় কড়া নাড়ল। দাদা, আসবো রে? হ্যাঁ, চলে আয়। আজকে মাস্টারমশাই এই অঙ্কটা পড়াতো, তুই একটু পড়িয়ে দিবি? তোর বয়স কত হলো? এখনো লাভ ক্ষতির অঙ্ক জানিস না? আমার 18 বছর বয়স হয়েছে। স্কুল এই তো ভর্তি হলাম কত বছর পরে। এখন এগুলো শিখবো না তো কখন শিখবো বলতো? তা ঠিক, এসব অঙ্ক টঙ্ক ছাড়। পাঠশালা বন্ধ হয়ে গেছে, পড়াশোনা এখন রাখ। কেন? আমি পড়তে চাই। ওরা এসে পাঠশালা বন্ধ করে দেবে বলে আমি চুপচাপ করে বসে থাকবো বাড়িতে? আরে না না, সেটা বলেছি নাকি? পড়াশোনা করতে ভালো লাগে, এতে খারাপ কোথায়? এই অঙ্কটা বুঝিয়ে দে, পাঠশালা খুললে মাস্টারমশাইকে একেবারে চমকে দেব। ওসব ছাড়, তোর ইতিহাস পড়তে ভালো লাগে? না, শুধু এইটুকু জানি যে ওই 15ই অগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ঘন্টা স্বাধীনতা পেয়েছে। কিছু বললি? বললাম যে আমাদের দেশ এখনো স্বাধীন হয়নি। কেন জিজ্ঞেস করতে যাস না, বুঝবি না। শুধু এইটুকু জেনে রাখ যে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেলেও সমাজের বড় বড় মহাজনদের থেকে মুক্তি পাইনি এখনো। কেন মুক্তি পাইনি? কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? মৃন্ময় এবার তার কাছে এসে বলল, হ্যাঁ, শোন তাহলে। যথেষ্ট বড় হয়েছিস, এইটুকু তো বলতেই পারি। তবে আমায় ছুঁয়ে একটা জিনিস প্রতিজ্ঞা করতে হবে। কি জিনিস? আগে প্রতিজ্ঞা কর, তারপর বলবো। আচ্ছা, প্রতিজ্ঞা করলাম, যা যা বলবি আমি কাউকে বলবো না। বেশ, চল তাহলে। এই কথা বলে তারা দুজন বাড়ি থেকে বের হয়ে গেল। মৃন্ময় চলল আগে আগে। চিন্ময় জানে না তার দাদা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সঙ্গে হাঁটা ছাড়া আর উপায় নেই। হাঁটতে হাঁটতে কখন যে তারা গ্রামের রাস্তা ধরে গ্রামের শেষ প্রান্তে চলে এসেছিল তা খেয়ালই করেনি। চিন্ময়ের গা একটু ছমছম করতে শুরু করেছে। কিরে, একেবারে চুপ করে গেলি কেন? এখানে কোনোদিন এসেছিস? না, কি নিস্তব্ধ জায়গাটা রে। এর আগে এইদিকে তো আমি আসিনি একদমই। শান্ত বলেই তো আনলাম। তবে কি বলেছিলাম মনে থাকবে তো? কাউকে কিন্তু বলা চলবে না, বললে খুব খারাপ হবে কিন্তু। দাদার এমন হুমকি শুনে ও একটু চমকে উঠল। দাদা তাকে কোথায় নিয়ে চলেছে? এগোনোর সাথে সাথে গাছের ঘনত্ব বেড়ে চলেছে। এত বেলাতেও যেন হালকা আঁধারের সাম্রাজ্য। চারপাশে কোনো পাখির ডাক নেই, নেই কোনো প্রাণীর অস্তিত্ব। এর মাঝেই একটা সরু রাস্তা। কোথায় চলেছে সে? ফিরতে পারবে? হঠাৎ কি মনে হতে
দাদাকে প্রশ্ন করে বসল। হ্যাঁ রে, আমাদের পাঠশালা আর খুলবে না, তাই না? কি বললি? পাঠশালা। এই কথা শুনে হঠাৎ মৃন্ময় থমকে দাঁড়ালো, পেছন ফিরে বলল, সেটার আর দরকার পড়বে না বলেই মনে হয় আমার। তুই ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছিস। তোর বইতে যা আছে সব মিথ্যে। আমরা সত্যিই পরাধীন। তোর মনে এটা কখনো জাগেনি যে স্বাধীনতা পাওয়ার এত বছর পরেও বাবাকে একটা ছোট্ট মুদির দোকান চালিয়ে কষ্ট করে সংসার চালাতে হয়? তোর মনে হয়নি এটা? শেষের কথাটুকু বলতে গিয়ে মৃন্ময় যেন একটু জোরে চিৎকার করে উঠল, এবং সেই চিৎকারের সাথে সাথে শোনা গেল কয়েকটা পায়ের শব্দ। অল্প কিছুক্ষণের মধ্যেই সামনে দেখতে পেল তাদেরকে, হাতে বন্দুক, কয়েকজনের হাতে আবার ভোজালির মতন অস্ত্র। তাদেরকে দেখে ভয়ে পিছিয়ে গেল চিন্ময়। ভয় পাস না, এদের কাছেই নিয়ে যাচ্ছিলাম। ওরা আমার চেনা লোক। দাদার চেনা লোকগুলোকে দেখে ভয়ের চেয়ে বেশি অবাকই লাগছে তার। এরপরও ও এগিয়ে চলল অজানা গন্তব্যের দিকে। সঙ্গে চলেছে সেই বন্দুকের নল, যা আসলে শক্তির উৎস। বাবা, ও বাবা, কি হয়েছে আপনার? আপনি এমন ঘামছেন কেন? চোখ খুললেন বাবা আর্যদেব। কতক্ষণ ধরে এভাবে বসে আছেন সেই খেয়াল নেই। কদিন হলো? একদিন। আপনি তো ওইভাবেই বসেছিলেন, একটুও নড়েননি। সাধনা, সাধনায় সময় জ্ঞান থাকে না রে। নিজের দেহ মন সবকিছুকে ছাপিয়ে ওই মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। শুধু তাই নয়, ঈশ্বরের দেখাও পাওয়া যায়। সবকিছু কি এত সহজ রে? তোকে যা যা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, এই তো মরা শূকরের ছাল, শেওড়া গাছের পাতা, মরা ইঁদুরের দাঁত। বাবা আর্যদেব শুনতে শুনতে আকাশের দিকে দেখলেন। আকাশ ভরা তারা, কিন্তু ওটা কি? চমকে গেলেন বাবা আর্যদেব। চুপ কর, চুপ কর বলছি, দেখতে দে ওটা। তার শিষ্যও আকাশের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সত্যি বলতে বাবা যা দেখতে পায় সেসব দেখতে সে পাবে না। বাবার তৃতীয় দৃষ্টি আছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, বাবা, আপনি কি দেখছেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বাবা আর্যদেব কোনো উত্তর করলেন না। তিনি এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। সে দেখতে পেল বাবার চোখ যেন কিছু ভয়ের ইঙ্গিত দিচ্ছে, শরীরটাও হালকা কাঁপছে। না, আমার স্বপ্ন ভুল নয়। লাল মেঘ, একটা বিপদ ঘনিয়ে আসছে। চিন্ময় একটা টুলের ওপর চুপচাপ বসে আছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ও যেখানে বসে আছে তার চারপাশে ঘন জঙ্গল। জঙ্গলের মাঝে অনেকগুলো ছোট ছোট তাঁবু। সেখানেই মনে হয় সকলে থাকে। কিন্তু ওর দাদা বাকি লোকদের সঙ্গে ঢুকে গেছে একটা বড় তাঁবুর ভেতর। ৩-৪ জন লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওদের হাতে বন্দুক আর ভোজালি রয়েছে। কিন্তু ওরা কারা? ওর দাদা ভিতরে ঢোকার আগে ওকে সাবধান করে দিয়ে গেছে। আশেপাশে যেখানে ঘন জঙ্গল সেখানে যেন সে না যায়। কারণটা অবশ্য বলেনি। একটু পরেই তার দাদা মৃন্ময় বেরিয়ে এলো, সঙ্গে একটা অচেনা মুখ। দুজনে এগিয়ে এলো ওর কাছে। এ আমার ভাই চিন্ময়, পড়াশোনা করতে খুব ভালোবাসে। ওই জন্যই ওকে নিয়ে এলাম এখানে। নমস্কার, আমার নাম প্রভাস, তোমার দাদার সবচেয়ে কাছের বন্ধু। জানি তোমার পাঠশালা বন্ধ, তো সেজন্য তোমার খুব সমস্যা হচ্ছে কি, তাই তো? চিন্ময় মাথা নাড়ল। ওর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। দেখো ভাই, এখন পড়াশোনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ চলছে আশেপাশে। এই যে বন্দুক দেখতে পাচ্ছ, এটাই শক্তির উৎস। এখন পড়াশোনা আপাতত বন্ধ, তবে বাড়িতে পড়তে থাকো।
আর যদি আমাদের দলে আসতে চাও সেটাও বলো, কয়েকটা খুলি ওড়াতে হবে। তোমার মতো লোকজনকে তো আমাদের দরকার। প্রভাসদা, ও বাচ্চা ছেলে, ওকে এইসব বলো না। কি বাচ্চা? এই একটু দাঁড়া। এই রানা, এদিকে আয়। একটা ছেলে দৌড়ে এসে দাঁড়ালো প্রভাসের পাশে। ছেলেটার গায়ে যেন ধুলো মাখা। ওকে দেখিয়ে প্রভাস আবার বলল, এই যে, এই হচ্ছে তোর বাচ্চা ছেলে। 17 বছর বয়সে আমাদের হয়ে যা কাজ করে যাচ্ছে, আর তুই বলছিস যে ও বাচ্চা ছেলে। আমি বাড়ি যাব, আমি এসব করতে চাই না। হ্যাঁ, চল চল বাড়ি যাব। ওরা বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রভাসদা ওদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, ফিরে আসতে হবে তোকে ফিরে আসতেই হবে। এই সমাজে এখন আগুন জ্বলবে, তুই আমি সবাই আগুন জ্বালাবো। চিন্ময়ের দাদা ওকে এক প্রকার টেনে নিয়েই সেই রাস্তা ধরে বাড়ির দিকে চলতে লাগলো। কোনো কথা না বলে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই তার। এখন তার মনে অনেক প্রশ্ন। কিছু দূর গিয়ে তার দাদা থামল। উত্তেজিত চিন্ময় প্রশ্ন করল এবার, দাদা, ওরা কারা দাদা? আর হাতে বন্দুক কেন ওদের? এরাই সকালে গিয়ে মাস্টারমশাইকে পাঠশালা বন্ধ করার হুমকি দিয়ে এসেছে। আমি ওদের মধ্যে একজনের মুখ চিনি। এরা কারা দাদা? ওরা আমার বন্ধু। তুই পড়াশোনা করতে ভালোবাসিস বলে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু তুই তো শিক্ষিত মানুষের সঙ্গে থাকতেই চাস না। কারা শিক্ষিত? ওরা যারা পাঠশালা বন্ধ করে দেয় তারা? আর তুই ওদের সঙ্গে কেন আছিস? আমি আছি কারণ ওরাই পারে সমাজটাকে পাল্টাতে। এমনভাবে পাল্টাতে হবে যাতে তোরা বুঝিস যে তোদের ওপর কি অত্যাচার হচ্ছে। সমস্ত পাল্টানো যায়, কিন্তু এভাবে বন্দুক দেখিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করে কিসের পরিবর্তন আনতে চাইছিস তোরা? তোরা এসব করছিস জানলে বাবা কিন্তু খুব রেগে যাবে রে দাদা। বলবো বাবাকে তোদের ভয় দেখিয়ে এসব কাজ করা একেবারে বের করে দেবে। ভয়? ভয় দেখেছিস কোথায়? এবার তোকে দেখাবো। কথা শেষ করেই মৃন্ময় তার পেছন থেকে একটা খাপ বন্ধ করা ভোজালি বের করে আনলো। তারপর সেটার খাপ খুলে চিন্ময়ের সামনে মেলে ধরল। মৃন্ময় ভয়ে আতঙ্কে যেন মুখড়ে গেল। তার গলা শুকিয়ে গেছে এবার। কোনো রকমে চিৎকার করে বলল, দাদা, ওটা ওটা বের করেছিস কেন? ওটা ওটা ভিতরে রাখ। মৃন্ময় যেন সেই কথা কানে তুলল না। তার মুখ যেন নিমেষে বদলে গেছে। সেই শান্ত শিষ্ট চোখে যেন একটা ছোট্ট আগুন জ্বলতে শুরু করেছে। ধারালো অস্ত্রটা নিয়ে চিন্ময়ের দিকে এবার এগিয়ে এলো। এ কি, তার দাদা! সে ভয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলো এবার। দাঁড়া বলছি, দাঁড়া, তোকে কেটে কুচি কুচি করে ফেলবো। দাদা, দাদা এরকম করছিস কেন? আমায় মারিস না দাদা। তোকে না মারলে আমায় ওরা মেরে ফেলবে। কোনো চিন্তা না করে তোকে আমাদের দলে নেওয়ার জন্য এনেছিলাম, কিন্তু তুই মাথা মোটা গাঁড়ল একটা, জ্ঞান দিচ্ছিস সবাইকে। দাঁড়া বলছি, দাঁড়া এখানে। চিন্ময় তখন দৌড়ে অনেক দূর চলে গেছে। সে যত এগোচ্ছে জঙ্গল যেন আরো অন্ধকার হয়ে চলেছে। এত গভীর জঙ্গলে সে আগে কখনো ঢুকেনি। সে ঢুকতে চায় না। এই গভীর জঙ্গলে কোথায় কোন বিপদ লুকিয়ে আছে তা তো কেউ জানে না। সাপখোপের ভয় তো রয়েছেই, পদে পদে বিপদের আশঙ্কা। তাও সে প্রাণপণে দৌড়ে চলেছে। সকালের সেই শান্ত দাদা হঠাৎ করে তার প্রাণ নেওয়ার জন্য উদ্যত হয়েছে। এই দাদাকে সে চেনে না, চিনতে চায় না। নিজের সর্বশক্তি দিয়ে দৌড়তে লাগলো সেই ঘন জঙ্গলের আধারে, কিন্তু বেশিক্ষণ দৌড়তে পারল না। কোনো একটা গাছের মূলে পা জড়িয়ে পড়ে গেল সে। পড়ে যাওয়ার পর পেছন ফিরে দেখল তার দাদা ছুরি হাতে এগিয়ে আসছে। কিন্তু আর একটু এগোতেই এবার মৃন্ময় চমকে উঠল, কারণ তার পা পড়েছে একটা অচেনা বস্তুর উপর। সেটার উপর থেকে পা না তুলেই মৃন্ময় বলল,
ভাই পালা এবার, আর তোর কোনো ভয় নেই, আমি আর এগোতে পারবো না। দাদা, দাদা তুই কি করছিস এটা? আমাকে মারিস না, আমি কাউকে কিচ্ছু বলবো না। বললাম তো তোর কোনো ভয় নেই। আমি যেটার ওপর পা দিয়েছি সেটাকে ল্যান্ড মাইন বলে। এটার ওপর যে পা দেয় সে আর বাঁচে না। তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে তুই। চিন্ময় যেন এবার পাগল হয়ে যাবে, উঠে দাঁড়িয়ে দাদার কাছে একটু এগিয়ে গেল। সেটা দেখে মৃন্ময় হুঙ্কার ছেড়ে বলল, বললাম তো কাছে আসিস না, কাছে এলে গলা কেটে দেব। যা পালা বলছি এখান থেকে। দাদার কথা শুনে চিন্ময় দৌড়ে পালাতে লাগলো। কিছু দূর গিয়ে পেছন ফিরে তাকাতেই যা দেখলো, তাতে তার প্রাণ যেন দেহ থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে গেল। তার দাদা সেই ল্যান্ডমাইন থেকে পা তুলতেই একটা প্রকাণ্ড বিস্ফোরণে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার গায়ে এসে ছিটকে পড়ল রক্তের স্রোত। কাঁদতে কাঁদতে সে আবার দৌড়তে শুরু করলো। কোন দিকে যাচ্ছে কিচ্ছু জানে না সে। হঠাৎ পা পিছলে পড়ে গেল একটা কাদার মধ্যে। তার মুখে কিসের একটা খোঁচা লেগে কেটেও গেল। কোনো রকমে উঠে বসলো সেই কাদার মধ্যে। যেটাই তার মুখ কেটে গিয়েছিল সেটা হাতে তুলে নিল। সেটা তো একটা বর্ষা। এই ঘন জঙ্গলে আত্মরক্ষার কাজে লাগতেও পারে। ঠিক তারপরেই চারপাশটা ভালো করে নিরীক্ষণ করল। কিন্তু এটা কোন জায়গা? এটা এটা আমি কোথায় এসে পড়লাম? চারপাশটা এরকম পুড়ে যাবার মতো কালো কেন? চিন্ময়ের চারপাশটা সত্যি যেন আগুনে পুড়ে কালো হয়ে গেছে। এই জায়গাটায় কোনো বড় গাছ নেই, শুধু পুড়ে যাওয়া কিছু ধ্বংসস্তূপ। তার হাতের বর্ষাও যেন এক প্রাচীনতার সাক্ষ্য দিচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল একটা কাঠের তৈরি ফ্রেমের দিকে। তার সঙ্গে বাঁধা রয়েছে একটা নর কঙ্কাল। কি মনে হতে সেদিকেই সে এগিয়ে গেল। কঙ্কালটার কাছে গিয়ে কৌতূহল ভরে সেটা দেখতে লাগলো। সেটা চারপাশের বাকি জিনিসগুলোর মতন পুরনো মনে হচ্ছে না। সেটার গায়ে কাঁচা রক্ত লেগে আছে। কোথা থেকে এলো রক্তটা? ঠিক তখনই শুনতে পেল একটা অদ্ভুত হাসির আওয়াজ। কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু সেই কঙ্কালটা এবার নড়তে লাগলো। সেটা দেখে চিন্ময়ের গোটা শরীর অবশ হয়ে যেতে লাগলো। পেছন ফিরে দৌড়ে পালাতে গেল, কিন্তু সেই নরকঙ্কাল হাত বাড়িয়ে তার পাটা ধরে উল্টে ফেলে দিল তাকে। কঙ্কালের ধারালো নখ তার শরীর ভেদ করে ভিতরে ঢুকতে শুরু করেছে। তাকে উল্টে ফেলে দিয়ে তার মুখের কাছে এসে বিকটভাবে হাসতে থাকলো। ভয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল সে। আজ বাবা আর্যর মন বড় অশান্ত। রাত দিন তার যেন এক হয়ে গেছে। কখনো চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন, তো কখনো নিজের ঝোলা থেকে কয়েকটা পুঁথি বার করে দেখছেন। তাকে কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না। জিজ্ঞাসা করলেই খালি চিৎকার করে বলে উঠছেন, প্রলয়, প্রলয় আসছে, কেউ বাঁচবে না। আপনি তো এত শক্তিধর, আপনি থামাতে পারবেন না? চুপ কর গন্ড, তোর দ্বারা সাধনা কোনোদিনও হবে না, কারণ তুই একটা গর্দ। যা, চলে যা এখান থেকে। এ কথা বলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন বাবা আর্যদেব। মনের দুঃখে তার শিষ্য একটা জলাশয়ের ধারে বসে রয়েছে এখন। মন ভীষণ খারাপ। বাবা তার সঙ্গে এমন দুর্ব্যবহার করবে সে ভাবতেও পারেনি। সে তো সাধনা করে সিদ্ধি লাভ করতে চায়, কিন্তু বারবার তাকে গণ্ডমূর্খ বলে বাবা কি প্রমাণ করতে চাইছে? সে কিচ্ছু পারে না। সেসব ভাবতে ভাবতে তার চোখে জল ভরে এলো। ঠিক সেই সময় বাবা আর্যদেব ডাক দিলেন তাকে। বাঁচু, এই বাঁচু, হ্যাঁ এদিকে আয়। কোথায় গেলি রে? আয়। যতই রাগ করুক বাবার উপর, সে ডাকে সাড়া দিতে এক ফোঁটাও দ্বিধা করে না। দ্রুত পায়ে দৌড় লাগালো বাবার পর্ণকুটিরের দিকে। গিয়ে দেখল একটা অদ্ভুত দৃশ্য।
বাবা তার আসনে নেই। আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল বড় জামরুল গাছটার পিছনে। গিয়ে দেখল বাবা আর্যদেব বমি করছেন। বাবা, ও বাবা, কি হয়েছে আপনার? শরীর খারাপ করলো নাকি? বাবার সারা গায়ে কালো কালো দাগ। দেখে মনে হচ্ছে যেন ভিতর থেকে আঁকড়ে ধরছে কিছু। বাবা বমি করেই চলেছেন। একটু পরে আর্যদেব নিজেকে একটু সামলে নিয়ে বললেন, না, শরীর না, এটা ওর জন্যই হয়েছে। সেই দানবী, সে আবার ফিরে আসছে, ওকে থামাতেই হবে। আমরা এখন শুকনার জঙ্গলে আছি, কালই বের হতে হবে আমাদের। কোথায় যাবেন বাবা? তুই তোর বাড়ি ফিরে যাবি, আমি যাব নকশাল বাড়ি গ্রামে। চোখ খুলল চিন্ময়। কোথায় এখন? মাটিতে তার দেহ লুটিয়ে পড়েছিল। সেখান থেকে উঠে বসল। সূর্য সবেমাত্র নিজের প্রথম আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। সেই ক্ষীণ আলোয় চারপাশ দেখে বুঝল সে গ্রামের পথেই রয়েছে। মুখে একটু জ্বালা করছে। হাত দিয়ে বুঝল তার গালে কেটে গেছে, পায়েও কেটে গেছে খুব গভীরভাবে। কিন্তু সে এখানে কেন? কে নিয়ে এলো? পরক্ষণেই সব মনে পড়ে গেল। দাদা, বন্দুক, আমি বেঁচে আছি, কিন্তু বাড়িতে গিয়ে আমি কি বলবো? কেউ তো বিশ্বাস করবে না আমায়, কেউ না। আমি কি বলবো মাকে? এসব ভাবতে ভাবতে দৌড়ে বাড়ির দিকে গেল। দুই ছেলে কাল থেকে বাড়ি ফেরেনি, তাই বাড়ির কোনো লোক ঘুমায়নি। সব লোক এদিক ওদিক খুঁজছে তাদের দুজনকে। ভোরবেলা সে যখন বাড়িতে এসে পৌঁছল, বাড়িতে হই হই রব পড়ে গেল। চিন্ময় সব খুলে বলল, দাদা থেকে শুরু করে প্রভাস দাদা, সবকিছু। শুধু বলল না কঙ্কালের কথাটা, কারণ সেটা সত্যি না মিথ্যে তার পক্ষে বোঝা অসম্ভব। তবে মুখের কাটা দাগগুলো সেই কঙ্কালের দেওয়া এটা নিশ্চিত। তার মানে কি তার জীবনে বিপদ এখনো কাটেনি? সেই উত্তর পেল সেই রাতেই। আগের সারা রাত কিছুই খায়নি। শরীর মন একেবারে ক্লান্ত। বাবা মা দাদার কথা মনে করে ক্রমাগত কেঁদে চলেছে। দাদার দেহের অবশিষ্ট অংশ খোঁজার চেষ্টা করেছে গ্রামের লোক, কিন্তু সেই জায়গা ঠিক কোথায় সেটাই জানা নেই কারো। চিন্ময়ও জানে না, জানলেও বলতো না। রাতে শুয়ে ঘুম আসছিল না তার, কিন্তু একটু পরেই ঘুমিয়ে পড়ল। চারপাশে ঝিঁঝির ডাক যেন একটু শান্তি দিচ্ছে তাকে। তখন পুরোপুরি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ যেন মনে হলো শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। চোখ খুলেও খুলতে পারল না। তার মুখে শক্ত কিছু চেপে ধরা আছে। সজোরে হাত পা ছুঁড়ল। তার পা গিয়ে লাগলো কোনো এক অজানা লোকের বুকে। আরো একবার পা চালালো। এবার সেই শক্তিশালী লোকটা কোঁকিয়ে উঠে পিছিয়ে গেল। মুখ থেকে বালিশটা সরাতেই দেখা গেল সবকিছু। এ যে রানা, প্রভাসদার লোক। আত্মরক্ষা করার মতন কিছুই নেই আশেপাশে। রানা পকেট থেকে একটা ছুরি বের করল। নিঃশব্দে শেষ করতে চায় চিন্ময়কে। চিন্ময় ওদের ডেরার খবর জেনে গেছে। তাকে দেখে ভয় পেল না সে। আজকের চিন্ময় অন্য এক মানুষ। সে এগিয়ে গেল রানার দিকে। সোজা পেটের চামড়া ভেদ করে হাত ঢুকে গেল পাকস্থলীর ভিতরে। কিন্তু রানাকে চিৎকার করতে দিল না। তার আগেই উপড়ে নিল রানার মুন্ডু। এবার চিন্ময়ের হুঁশ ফিরল। নিজের হাতে রানার মুন্ডুটা দেখে আতকে উঠে একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু সেই হুঁশ থাকার কতক্ষণ? আবার তার মুখটা আগের মতো হিংস্র হয়ে উঠল। মাটিতে পড়ে থাকা সমস্ত রক্ত জিভ দিয়ে চেটে খেতে শুরু করল সে। সে জানে না সে কি করছে, কেনই বা করছে। বাইরে আকাশে আলোর রেখা দেখা দিল। বজ্রপাত হচ্ছে, নাকি কোনো বিপদের শঙ্খ নিনাদ। বাবা আর্যদেব হাঁটতে হাঁটতে নকশালবাড়ি গ্রামের দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছিলেন। আকাশে বজ্রপাত দেখে তিনি থমকে গেলেন।
তার দিব্য দৃষ্টি শুধু বজ্রপাত দেখছে না, সঙ্গের সেই ঘন লাল মেঘ এবং একটা কালো অন্ধকারের চাদর। এই রানার বাচ্চাটা তো এখনো এলো না। আসুক আজকে, অসুখ। যদি ওই ছেলেটাকে মারতে না পেরেছে, আজকে আমি ওরই গলা টিপে ওকে মেরে ফেলবো। এইসব বলতে বলতে দ্রুত পায়ে চঞ্চল হয়ে পায়চারি করছিল প্রভাস। তার মনে এখন ভীষণ ভয় ধরেছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মৃন্ময় ল্যান্ডমাইনে পা রেখে স্বর্গে চলে গেছে। ভাই চিন্ময়কে দলে না টানতে পারলে মৃন্ময় যেন তার ভাইকে মেরে দেয়, এটাই চেয়েছিল প্রভাস। কিন্তু মানুষ যা চায় তা কিন্তু সব সময় হয় না। কখনো কখনো এমন জিনিস হয় যা মনে করাও কষ্টকর। গুরু, ওই যে ও আসছে। প্রভাস অন্ধকার জঙ্গলের দিকে দেখল। দূর থেকে একটা অস্পষ্ট ছায়ামূর্তি এগিয়ে আসছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেছে। চিন্ময় বাড়ি থেকে বের হয়ে একটা নদীর ধারে বসেছিল। সেই নদীর আসল নাম কেউ জানে না। গ্রামের লোক ভালোবেসে সেটাকে পদ্মিনী বলে ডাকে। সেই নদীর পাশে একটা গাছের নিচে সে বসেছিল। চারপাশে পাখি ডাকছে। নদীর স্রোতের কলতানে চারপাশ যেন এক শান্ত ও গভীরতর নিস্তব্ধতার সৃষ্টি করছে। কিন্তু এমন এক মনোরম পরিবেশেও চিন্ময় ভয় পাচ্ছে। তার মধ্যে কিসের আবির্ভাব ঘটেছে? এ কোন শক্তি? গতরাতে কি কি হয়েছে তার সবটুকু মনে থাকলেও নিজের রক্ত ভেজা শরীরটার কথা বেশ মনে আছে। কেন হচ্ছে এমন? এই প্রশ্ন মনের গভীরে কাঁকড়া বিছের মতন কামড়ে ধরে ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছে। কোনো উপায় না দেখে ও মাটিতেই শুয়ে পড়ল। পাশ দিয়ে এগোতে থাকা বিরামহীন নদীর বুকে লুটিয়ে পড়তে চায়। এমন সময় এক পরিচিত কণ্ঠ কানে এলো। পাঠশালার বন্ধু রমাকান্ত তার নাম ধরে চিৎকার করতে করতে ছুটে আসছে। তাকে দেখে উঠে বসল চিন্ময়। তুই এখানে শুয়ে আছিস? এদিকে তোর দাদাকে খুঁজে পেয়েছে, তাড়াতাড়ি চল। দাদা, দাদা তো নেই। হ্যাঁ জানি, মরে গেছে। জঙ্গলের লোক কদিন ধরে খুঁজছিল, আজকে খুঁজে পেয়েছে। চল চল, তাড়াতাড়ি চল। চল। দুজনে দৌড়তে দৌড়তে চলে এলো বাড়িতে। বাড়ির চারপাশে বহু লোকের ভিড়। বাড়ির বাইরে থেকেই ভিতরে চলতে থাকা কান্নার সুর চিন্ময়ের কানে ভেসে আসছে। তার চোখ থেকেও জল বেরোতে লাগলো। কোনো রকমে টলতে টলতে বাড়িতে ঢুকল। মা একটু দূরে পাগলের মতন অঝোর ধারায় কাঁদছে, বাবাও তাই। দাদার দেহটা একটা সাদা কাপড়ে ঢাকা। সেদিকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। এক লাফে গিয়ে পড়ল দাদার বুকের উপর, মুখ থেকে সরিয়ে নিল চাদরটা। ওরে ওরে, ওকে কেউ থামা রে। বড় খোকার মুখের চাদর ওকে সরাতে দিস না, ও নিজেকে সামলাতে পারবে না। কিন্তু ততক্ষণে পুরো দেহের চাদর সরিয়ে নিয়েছে চিন্ময়। হে কি, দাদার দেহ থেকে হাত পা সব আলাদা হয়ে গেছিল তো, সেগুলো জুড়ে গেল কিভাবে? চিন্ময় বাকরুদ্ধ হয়ে গেছে। দাদার মুখটা শুধু ভয়ঙ্করভাবে বিকৃত করা। দেখলে মনে হয় যেন হাসছে। কেন হাসছে? ওর দিকে তাকিয়ে হঠাৎ ঠোঁটটা যেন নড়ে উঠল। বাঁচবি না, বাঁচবি না, মরবি মরবি, মরার আগে বারবার মরবি, বারবার মরবি। সে কথা শুনে আঁতকে উঠল চিন্ময়। চারপাশে তাকিয়ে বুঝল দাদার কথা কেউ শুনতে পায়নি। ভয়ে বুক ঠান্ডা হয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে উঠে এসে বাড়ির দরজা দিয়ে দ্রুত পায়ে বের হয়ে এলো। তারপর চোখ কান বন্ধ করে প্রাণপণে দৌড় লাগালো। কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। কান্নায় চোখ ঝাপসা। কিছু দূর গিয়েই কিসে যেন একটা ধাক্কা খেয়ে পড়ে গেল সে। এভাবে দৌড়াচ্ছ কেন? ওঠো ওঠো, লাগেনি তো?
চিন্ময় উঠে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত দর্শন লোক, বেশভূষা তান্ত্রিকের মতো, কিন্তু চোখে যেন এক অদ্ভুত জ্যোতি, যেন কোনো এক সাধু। তুমি ঠিক আছো? না, ঠিক নেই। তোমার মুখ থেকে রক্ত বের হচ্ছে, দাঁড়াও। এ কথা বলে নিজের ব্যাগের ভেতরটা হাতড়াতে শুরু করলেন। বের করে আনলেন একটা ছোট কৌটো। বসো ওখানে, এটা লাগিয়ে দিই। চিন্ময় একটা গাছের নিচে গিয়ে বসল। সত্যিই তার কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। সাধু তার কৌটো থেকে কি একটা বের করে তার ক্ষতস্থানে লাগিয়ে দিতে দিতে বিড়বিড় করতে লাগলেন। মুখের জ্বালায় চিন্ময় ছটফট করলেও মুখে কিছু বলল না। এই যন্ত্রণা তার নতুন শরীর সহ্য করে নিচ্ছে। প্রথমে একটু জ্বালা করবে, তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি এমন উদ্ভ্রান্তের মতন দৌড়াচ্ছিলে কেন? না না, কিছু না, আমি যাব, আমায় যেতে হবে। কোথায় যেতে হবে? কি হয়েছে তোমার? উত্তর দিতে পারে না চিন্ময়। হাউ হাউ করে কেঁদে ফেলে। তাকে কাঁদতে দেয় আর্য। আর্যদেবের দিব্যদৃষ্টি ছেলেটির অন্তর ভেদ করতে চাইছে। নিজেকে সামলালেন আর্য। সকলের অন্তরে দেওয়ালে টাঙানো ভালো খারাপের উপাখ্যান দেখতে নেই। চিন্ময় শান্ত হল, অনেকক্ষণ বসে রইল। ওর মনের ভিতরে ঝড় বইছে। এ ঝড় কোন রক্তমাখা ভবিষ্যৎ টেনে আনছে কে জানে। আর্য আর কিছু বললেন না। চিন্ময় উঠে চলে যেতে শুরু করল। তার মন এখন এতটাই বিধ্বস্ত যে সে কোন দিকে যাবে তাও জানে না। আর্য তার দিকে একভাবে তাকিয়ে রইলেন। এই ছেলেকে দেখে তার মনটা কেমন যেন করছে। আর্য শুধু একবার ঈশ্বরকে ডাকলেন, আমাকে শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। অনেক কিছু বুঝে ওঠা বাকি, আমায় রক্ষা করো। প্রায় মধ্যরাতি বলা যায়। চিন্ময়ের পেট ব্যথা করছে। বিছানা থেকে উঠে বসল। হঠাৎ এমন ব্যথার কারণ কি? খাওয়া দাওয়া ঠিক মতো না করলেও এরকম তো ব্যথা হয় না। এক অদ্ভুত অনুভূতি যেন। মাথাটা এখনো ধরে আছে। সেই অবস্থায় কোনো রকমে টলতে টলতে স্নান ঘরে গেল। চারপাশে চূড়ান্ত নিস্তব্ধতা। এই আঁধার এখন আর তাকে বিচলিত করে না। স্নান ঘরে গিয়ে সবে নিজের পোশাকটা উন্মুক্ত করছে প্রস্রাবের জন্য। ঠিক তখনই তার চমক ভাঙল। রাতের আবছা আলোতে তাকিয়ে দেখল নিজের কোমরের দিকে। এ কি দেখছে সে? তার পুরুষাঙ্গ অদৃশ্য হয়েছে কোনো এক অদ্ভুত জাদু বলে। তার জায়গায় একটা গভীর গর্ত, সেখান থেকে রক্ত ঝরছে। ভয় আতকে উঠল এবার। চিৎকার করতে করতে বারান্দায় চলে এলো। ঘর থেকে তার মা ও বাকি বাড়ির লোক দ্রুত পায়ে বেরিয়ে এলো। কি হয়েছে চিনু? বাবা, তুই এরকম কাঁদছিস কেন? রাতে কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিস নাকি? না, ওসব কিছু না, তোমরা ঘরে যাও। কি হয়েছে কিছু বল। বলছি তো ঘরে যাও। চিনু, কি হয়েছে রে তোর? এরকম করছিস কেন তুই? পেট গরম হয়েছে নাকি? চিন্ময় ওর বাবা মাকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল। বাড়ির বাকি লোকেরা হতভম্ব হয়ে গেল। চিন্ময়ের শরীরের আসরিক শক্তি সকলকে ভয় পাইয়ে দিয়েছে। কিন্তু চিন্ময় থামছে না। সে প্রথমে এগিয়ে গেল নিজের বাবার দিকে। চিনু, তোর চুল এত বড় বড় হলো কিভাবে? ও বাবা চিনু, তোরে পিশাচে ধরেছে। মাকে তার কথা শেষ করতে দিল না চিন্ময়। নিজের মুখ থেকে বের করা শক্ত হাতখানা রাখল মায়ের মুখে। সেই হাতের ভারে মুখটা থেঁতলে গেল। তারপর বাবার দেহটা ধরে মাঝখান থেকে চিড়ে দিল।
সেটা মন থেকে চাইছে না, কিন্তু তার ভিতরে কোনো এক অদৃশ্য আত্মার আগমন ঘটেছে। সে চরম আক্রোশে সবকিছুকে ধ্বংস করতে চাইছে। চিন্ময়ের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে সবাই যত্রতত্র দৌড়তে শুরু করলো সেই রাতে। চিন্ময়ের হাত থেকে বাঁচা তো সম্ভব নয়, নাকি সেটা চিন্ময় নয়? নিজের বাবা মায়ের দেহটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর চারপাশে একবার দেখলো চিন্ময়। সকলের পায়ের শব্দ তার কানে আসছে। এরপরে আর তার কিছু মনে ছিল না। ঘুম যখন ভাঙল তখন সে কোথায় সে নিজেও জানে না। ভোর হয়েছে। ঠিক তার পরবর্তীতে যে দৃশ্য দেখল সেটা সে কোনোদিনও ভুলবে না। সামনে চলছে তার পরিবারের সমস্ত লোকের কাটা মুন্ড। এগুলো চিন্ময় নিজে করেছে। কি করবে কিচ্ছু ভেবে পেল না। তার চোখ থেকে জল পড়ছে। কোনো রকমে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে গেল নদীর জলের মধ্যে। তার নিজের পোশাক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার পাহাড়ি নদীর জলের স্বচ্ছ আয়নায় নিজেকে দেখতে পেল। তার মুখ অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারীর মিশ্রণ যেন। নিজের বুকের দিকে লক্ষ্য করল, সেখানে নারীর স্তনের রেখা বিদ্যমান। অর্থাৎ সে পরিণত হচ্ছে একটা নারীর দেহে। কিন্তু কেন? সে উত্তর দিল যেন অচিরে। হঠাৎ শোনা গেল একটা বিশ্রী কণ্ঠের হাসি। কে ওখানে? কিন্তু কারোর কোনো আওয়াজ শোনা গেল না। আবার কিছুক্ষণ পর কানে এলো সেই বীভৎস হাসির আওয়াজ। চিন্ময় কাতর কণ্ঠে চিৎকার করে বলল, ঈশ্বর, আমার কি হয়েছে? আমি নিজের অজান্তে এত মানুষের প্রাণ কেন নিচ্ছি? আমি কি এমন অপরাধ করেছি যে আমার হাতে এমন ভয়ঙ্কর শক্তি এসে আমাকে পাগল করে তুলছে? ভগবান, আমি তোমার উপর এত ভরসা রাখি, এরপরও তুমি আমাকে দিয়ে এইরকম কাজ করালে। কেন করালে? কেন? আমি কি দোষ করেছি? আমি সবাইকে ভালোবাসতাম। আমার মধ্যে তো কোনো পিশাচিনী স্থান নিয়েছে। উত্তর দাও, উত্তর দাও ভগবান, উত্তর দাও। চুপ করে দেখো না। আমি নিজেকে নিজে মেরে ফেলবো, মেরে ফেলবো নিজেকে। এই কথা বলে সে পাগলের মতো চিৎকার করে উঠে কাঁদতে লাগলো। নিজেকে মেরে ফেলতেই হবে তাকে, না হলে গোটা নকশাল বাড়ি হয়তো তার হাতেই শেষ হয়ে যাবে। সেই নদীর গভীরে যেতে শুরু করলো। তারপর নিজের মাথায় আঘাত করলো একটা শক্ত পাথর দিয়ে। একবার আঘাত করলো, দ্বিতীয়বার আঘাত করলো, তাও কিচ্ছু হলো না। শুধু চারপাশে হতে থাকা সেই নারী কণ্ঠের তীক্ষ্ণ হাসিটা বারবার যেন তার কানে আঘাত করে চলল। কিন্তু সে মরল না। ওর এখন মনে হচ্ছে না, ও মরবে না, ওকে বেঁচে থাকতে হবে। কি জানি তার জন্য কি অপেক্ষা করছে। আর্য জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুঁজে পেয়েছিলেন সেই গোপন জায়গাটা। সেখানেই তিনি সাধনার সমস্ত সরঞ্জাম জোগাড় করতে শুরু করলেন। আসলে সেটা ছিল নকশাল আন্দোলনের সূচনা ক্ষেত্র। কিন্তু বাবা আর্যদেব সেসব কিছুই জানতেন না। বসে বিশ্রাম করছিলেন সেখানে। সঙ্গে মনের মধ্যে সেই অদ্ভুত এক অনুভূতি তাকে বারবার বিরক্ত করছিল। গ্রামে যখন ঢুকেছিলেন তখন আকাশে সেই কালো মেঘটা জমেছিল। এখন তার চিহ্ন মাত্র নেই। কি হচ্ছে এই গ্রামে? ওই ছেলেটি বা কে? অপেক্ষা করতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে আর্যদেবকে। রাত কিভাবে ভোর হয় সে তিনি জানেন। তাই সবকিছু অন্ধকার থাকলেও আলো আসবেই। প্রয়োজনে দরকার পড়বে আত্মত্যাগের। সন্ধে হয়েছে কিছুক্ষণ আগে। মন্ত্র বন্ধন করে চারপাশে রাখলেন কয়েকটা প্রদীপ। আকাশের চাঁদ নেই। তার তৃতীয় চক্ষু সর্বদা সজাগ রয়েছে। কিছুক্ষণ পরেই টের পেলেন এক অদ্ভুত মানুষের উপস্থিতি। চোখ খুলতেই সামনে দেখতে পেলেন এক যুবককে।
সকালের সেই ছেলেটা, কিন্তু একটু যেন অন্য রকম। আপনাকে দেখে মনে হলো আপনি একজন তান্ত্রিক। আপনি আমায় বাঁচান, আমাকে বাঁচান। আমাকে না বাঁচালে এই গ্রাম পুরো ধ্বংস হয়ে যাবে। ওকে দেখে ব্যস্ত সমস্ত হয়ে উঠে গেলেন বাবা আর্যদেব। ছেলেটা তখন মাটিতে বসে হাউ হাউ করে কাঁদছে। তার মাথা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে, কিন্তু তিনি বুঝলেন তাতে তার কোনো অসুবিধে হচ্ছে না। ওর সমস্যা অন্য জায়গায়। তিনি চিন্ময়কে উঠিয়ে বসালেন। কি হয়েছে তোমার? সকালে তুমি প্রাণপণে দৌড়াচ্ছিলে, তোমার মাথায় এমন একটা গভীর ক্ষত। কি হয়েছে তোমার? আমার মধ্যে পিশাচিনী ভর করেছে। তার অভিশাপে আমি বহু মানুষকে মেরে ফেলেছি। এ তোমার মনের ভুল হতে পারে, এমন কিছু হওয়া সম্ভব নয়। না ঠাকুরমশাই, হওয়া সম্ভব, সবকিছু সম্ভব। আমার সাথে কি হয়েছে শুনলে আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না। আমি কি করে বলবো? ওই ওই রক্ত। আমায় কিছু বলতে হবে না, তুমি তোমার হাতটা আমাকে দাও। আমি তোমার মনের গভীরে প্রবেশ করব। বাধা দিলে চলবে না। যে কথা বলতে তোমার কষ্ট হচ্ছে, আমি সে কথা জেনে নিতে পারবো। আর্য চিন্ময়ের হাতটা ধরলেন, নিজের সর্বশক্তি দিয়ে প্রবেশ করলেন চিন্ময়ের অন্তরে। কিন্তু তার মনের গভীরে যে অন্ধকার, তা তাকে ছিটকে ফেলে দিল বাইরে কিছুক্ষণের মধ্যেই। তোমার সন্দেহ ঠিক। তোমার মধ্যে কোনো যে সে পিশাচিনী ভর করেনি। যে ভর করেছে সে জীবদ্দশায় মা কালীর আশীর্বাদে জন্মেছিল। মানে কিসে? আর আমায় কেন ধরেছে? সে উত্তর তো তুমি দেবে। তুমি বলো, কি কি হয়েছে তোমার সাথে? চিন্ময় এক এক করে খুলে বলল সমস্ত ঘটনা। শেষ করতে আর্য বললেন, আমায় ওখানে নিয়ে চলো, আমি অকুস্থলে যেতে চাই। না হলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমি তো সে জায়গা চিনি না। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে গিয়েছিলাম। সে জায়গা খুঁজে পাওয়া এখন অসম্ভব। কিছুই অসম্ভব নয়। তোমার ভিতরে যে ভর করেছে সে তোমার অর্ধ অঙ্গে বিরাজমান, তাই তোমার মস্তিষ্ক তার সঙ্গে যুক্ত। সে তোমাকে নিয়ন্ত্রণ করছে, তবে তুমিও তাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো। আমি পারবো না ঠাকুরমশাই, যদি কোনো বিপদ হয়। পারবে পারবে, মনে জোর বাড়াও। তোমার মনের উপর নিয়ন্ত্রণ একমাত্র তোমারই রয়েছে। নিজের উপর বিশ্বাস রাখো। চিন্ময় চোখ বন্ধ করল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎই চলতে শুরু করল। এরপর কিছু সময়ের ব্যবধানে তারা এসে পড়ল আবার সেই জায়গাতে। চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে দেখতে থাকলেন বাবা আর্যদেব। এখানকার পরিবেশ সব জায়গা থেকে আলাদা। তিনি চোখ বন্ধ করে বসে পড়লেন মাটিতে। ঠাকুরমশাই, কি হলো আপনার? আর্য কিছুক্ষণ পরে চোখ খুলল। তার চোখে ভয়, দুঃখ এবং চিন্তার অভিব্যক্তি একসাথে ফুটে উঠেছে। তিনি বললেন, তোমায় অনেক কিছু বলার আছে, অনেক কিছু। আমার সাধনা স্থলে ফেরত চলো। তুমি খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছ, বা বলা যায় তুমি নিজের জীবনে দুর্ভাগ্যের অন্ধকার প্রবেশ করিয়েছ। সে বিষয় জানতে গেলে তোমাকে একটা পুরনো কাহিনী শোনাতে হবে। মিথ্যে কাহিনী নয়, একেবারে রূঢ় বাস্তব। কি সেই গল্প? আমার সঙ্গে তার কি সম্পর্ক? আছে বলেই সে গল্প শোনাবো তোমাকে, তবে খুব সংক্ষিপ্তভাবেই বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। এই জায়গায় বাস ছিল নকশালবাড়ির সবচেয়ে কুখ্যাত খুনি মধু ডাকাতের। এই মধু ডাকাত নকশালবাড়ি অঞ্চলে ত্রাস ছিল। প্রথম জীবনে ধনী গরিব কাউকেই রেয়াত করেনি। সকলকে নির্বিচারে খুন করে তার সম্পত্তি লুট করে নিজের ঘরে এনে তুলত। বলতে পারো তার পাপের ঘোড়া মধ্যবয়স আসার আগেই পূরণ হয়ে গিয়েছিল। সে কথা সে প্রথমে বুঝতে পারেনি। পরে ধীরে ধীরে যখন নিজের অতীতের কথা ভাবতে থাকে, তখন সে একটু দমে যায়। পুরুষ মানুষ হয়ে প্রেমে পড়ে এক সুন্দরী নারীর।
তার নাম অবশ্য আমি জানি না। তারপর থেকে মধু ডাকাত শুধুমাত্র বড় লোকদের সম্পত্তি লুট করে নিজের ঘরে তুলত। কয়েক বছর কাটতেই এক ছেলে হলো। ততদিনে মধু ডাকাত একটু বৃদ্ধ হয়েছে। ছেলে বড় হতে হতে মধু দুর্বল হয়ে পড়ল, কিন্তু সে ছেলের ডাকাতিতে মন না থাকলেও শিকারে বেশ পটু ছিল। কিন্তু তার স্বভাব ছিল একদম জল্লাদের মতো। সেই ছেলে গ্রামে গিয়ে মেয়েদেরকে তুলে এনে গোপনে ধর্ষণ করত। শুধু সে নয়, তার দলবলও ছিল। আগেই বলেছি, মধু ডাকাত পাপে পরিপূর্ণ ছিল। তার ছেলেও একই পথে চলতে শুরু করেছে বহুদিন আগে থেকেই। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো এক নতুন অতিথি। সে ভাবত সে সব পারে। সে নিজের সম্পর্কে ভুল ভাবেনি ঠিকই, তবে একদমই নতুন হওয়ায় তন্ত্র সাধনার অনেক জ্ঞান তার কাছে অজানাই ছিল। কেন ছিল সেটা আমি খুব ভালো করেই জানি। কেন? সে কি আপনার পরিচিত কেউ? হ্যাঁ, সবচেয়ে বেশি যদি কাউকে চিনি সেটা হলো সে। আমি আপনার নাম শুনেছি, আপনি মধু ডাকাত। আপনি এখন ওই বড় লোকেদের লুটে গরিবদের মধ্যে বিলিয়ে দেন, কিন্তু এরপরেও আপনার জীবনে অন্ধকার বিরাজমান। আপনি কে? এত কম বয়সে তান্ত্রিক হয়ে গেছেন। আপনার নাম কি? আমার নাম এখানে অতটাও গুরুত্ব নয়। আমি আপনার উপর চরম বিপদের আশঙ্কা দেখছি। আমার উপর? কেন? আমার আবার কি হবে? শুধু আপনার নয়, আপনার পুত্রই বিপদের হাত থেকে মুক্ত নয়। আপনারা দুজনেই এমন এক কাজ করেছেন যা করা উচিত হয়নি। কি করেছি? কি কাজ? আপনাদের দুজনের হাতে এমন দুই পরিবারের মানুষের মৃত্যু হয়েছে যাদের উপর স্বয়ং মা কালীর আশীর্বাদ রয়েছে। আজ থেকে 4 বছর আগে আপনি সেই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটিকে পিটিয়ে খুন করেন। তিনি মা কালীর অন্ধভক্ত ছিলেন। আর আপনার ছেলে না থাক সে কথা। কি বলছেন কি আপনি? আমার ছেলে আবার কাকে খুন করলো? ও আজ পর্যন্ত কাউকে খুন করেনি। খুন করা মানে শুধু কি দৈহিক মৃত্যু? বাঁচিয়ে রেখেও মর্যাদার খুন কি করা যায় না নাকি? মানে? সে কথা আপনার পুত্রকে জিজ্ঞাসা করুন। সে কি করেছিল? সেই ছেলে ধর্ষণ করেছিল পদ্মিনীকে। সেটা কি? কেন, তোমার অর্ধাঙ্গিনী? কি বলছেন আপনি? আমি কেন হতে? কি হলো, থামলে কেন? আমার হেয়ালির অর্থ বুঝতে পারছো নিশ্চয়ই। সে ধর্ষণ করে চামুন্ডা দেবী সাধিকা পদ্মিনীকে। ঠিক তখনই চামুন্ডা দেবীর অভিশাপ বর্ষণ হয় মধু ডাকাতের পরিবারের উপর। কিন্তু মধু ডাকাতের পরিবারকে বাঁচানো যেত। কারোর পূর্ব পাপের শাস্তি বর্তমানে দেওয়ার নীতি আছে কি? আমি জানি না। তারপরে কি হলো? ওদের পরিবারকে বাঁচানো গেল? বাঁচানো যেত যদি একটা গণনার ভুল না হতো। সে ভুল বড় মারাত্মক ছিল। এ ভুল ক্ষমার অযোগ্য। মানুষকে জোর করে মৃত্যুর পথে ঠেলে দিয়ে পালিয়ে যেতে হয়েছিল তান্ত্রিককে। তার কিছুই করার ছিল না। সে তো এসেছিল নিজেকে প্রমাণ করতে। তার গুরু তাকে তাড়িয়ে দিয়েছিল। তাই গুরুর কাছে নিজের যোগ্যতা দেখাতে গিয়ে ঘটল বিপত্তি। অর্ধজ্ঞান সর্বনাশের চরম সীমায় নিয়ে যেতে পারে। সেদিন সেটাই হয়েছিল। আচ্ছা, আপনি এত কিছু জানলেন কিভাবে? ওইটুকু সময়ের মধ্যে এত কিছু আপনি কি করে জানলেন? ওই যে বললাম, সে আমার পরিচিত অতীত। আমার মস্তিষ্কের প্রতিটা কোণায় তার অস্তিত্ব। সে নির্বোধ তান্ত্রিক এখন মৃত। সে চলে গেছে, ভালোই হয়েছে। তারপর কি হলো সেটা বলি। গল্পের শেষ অবধি শুনে চিন্ময়ের চোখ বিস্ময়ে ভরে গেল। হতবাক হয়ে প্রশ্ন করল, ওই নারী মূর্তি এখনো তাহলে মুক্তি পায়নি? না, কোনো এক অজানা কারণে সে তোমার ভিতরে বসবাস করছে। এর উত্তর আমাকে জানতেই হবে। এখানে বসে পড়ো। ঠাকুরমশাইয়ের কথা মতো চিন্ময় বসে পড়ল সেখানে। তারপর দুজনেই চোখ বন্ধ করল। ঠাকুরমশাই বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। ধীরে ধীরে সেই মন্ত্রের উচ্চারণ তীব্রতর হতে শুরু করল। ঠিক সেই সময়
চারপাশ কালো মেঘে ঢেকে যেতে শুরু করলো। বেরিয়ে এসো বদিনী, বেরিয়ে এসো, অনেক কিছু জানার আছে, বের হয়ে এসো। এরপর চিন্ময় আর কিচ্ছু জানে না। ভোরের পাখির ডাকে চিন্ময়ের ঘুম ভাঙল। পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে বাবা আর্যদেব, বুকে বহু আঁচড়ের দাগ। উঠুন, কি হয়েছে ঠাকুরমশাই? আপনার কি হয়েছে? চোখ মেলে তাকালেন বাবা আর্যদেব। চিন্ময়, আজ তুমি বাড়ি ফেরত যাও। কিন্তু আমার কি হবে? আমাকে এর থেকে মুক্তি দেবেন না? হ্যাঁ দেব, তবে অনেক কিছু করতে হবে আমাকে। সব আমারই ভুল, আমার। আপনি কি বলছেন কি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমায় মিথ্যে বলেছিলাম। সেই তান্ত্রিক এখনো মরেনি, বরঞ্চ বলা ভালো তার মৃত্যু নেই। তুমি এখনো ভাবছো আমি প্রলাপ বকছি। যে তান্ত্রিকের ভুল গণনায় পদ্মিনীর মৃত্যু হয়েছিল সেটা হলাম আমি। এ কথা বলে কান্নায় ভেঙে পড়ল বিশাল আকার দেহের মানুষটা। তারপরে নিজেকে সামলে নিয়ে বলল, নিজের অতীত যেভাবে আমায় এসে ঘিরে ধরবে তা আমি ভাবতে পারিনি চিন্ময়। আমার জন্যই তোমার এই দুর্দশা। প্রকারান্তরে সব কিছুর জন্যই দায়ী আমি। তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। নিজের বাড়িতে গেল না চিন্ময়, যেতে পারল না। সে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকল এবং অনুভব করল সেই পদ্মিনীর অস্তিত্ব। এবার সে যেন চিন্ময়কে গ্রাস করতে চাইছে। ধীরে ধীরে রাত হল। এগিয়ে চলল বাবা আর্যদেবের কাছে। গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। বাবা আর্যদেব হোমযজ্ঞের জিনিসপত্রের বদলে সাজিয়ে রেখেছেন অসংখ্য বারুদের বাক্স। এটা পেয়েছ ওই তাঁবু থেকে, আজ এগুলো দরকার পড়বে। কি করতে চান আপনি? কিচ্ছু করার নেই আমার, আমি শুধু মুক্তি দিতে চাইছি। এ কথা বলেই কি একটা ছুঁড়ে দিলেন চিন্ময়ের মুখের উপর। সেই মিষ্টি গন্ধ শুঁকে তার শরীর অবসন্ন হয়ে যেতে শুরু করল। ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। এরপর যখন চোখ খুলল, চিন্ময় অবাক হয়ে গেল। ঠাকুরমশাই, আপনি আমাকে এখানে আটকে রেখেছেন কেন? এই বারুদের স্তূপের মাঝে আমি একা কেন? আপনি কি করতে চান? আমি আগেই বলেছি আমি একজন ব্যর্থ তান্ত্রিক। এই ব্যর্থতার কোনো সংশোধন নেই চিন্ময়। তাছাড়া ওই পিশাচিনী তোমার দেহ ছাড়বে না। গত রাতে তার সাথে আমার কথা হয়েছে। সে তোমার মধ্যে থেকে বাঁচতে চায়, কিন্তু সে তোমার মধ্যে থাকলে শুধু এই গ্রাম না, আশেপাশে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে। সেটা কি তুমি চাও? না না, আমি চাই না, কিন্তু আমি মুক্তি চাই। আমি কেমন মুক্তি ঠাকুরমশাই? তোমার মুক্তি নেই, সে এখন তোমার মধ্যেই ঘুমিয়ে আছে। তাকে জাগিয়ে তুলে বের করে এনে তোমাদের দুজনকে ধ্বংস করতে হবে। সবই মানব কল্যাণের স্বার্থে। আমায় ক্ষমা করো তুমি, এছাড়া কোনো উপায় নেই। তার কথা শেষ করে আর্য একটা মশাল জ্বালিয়ে বারুদের স্তূপের কাছে এসে বসলেন। তারপর মন্ত্র পড়তে লাগলেন। সেই মন্ত্রের প্রভাবে চিন্ময়ের শরীর যেন গুলিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার চারপাশ একটা কালো ধোঁয়ায় ভরে যেতে থাকল। বের হয়ে এলো পদ্মিনী। তাকে দেখেই বাবা আর্য মশালের মাথা ঠেকাতে গেলেন বারুদের স্তূপে। ঠিক তখনই শোনা গেল মানুষের চিৎকার। হাতে মশাল হাতে এগিয়ে আসছে কয়েকজন গ্রামবাসী। তারা মনে হয় চিন্ময়কেই খুঁজছিল। সঙ্গে সঙ্গে যা ঘটল তা বলে বোঝানো সম্ভব নয়। পিশাচিনীর দেহ প্রবেশ করল চিন্ময়ের মধ্যে। এবার চিন্ময়ের চোখ হয়ে গেল লাল রক্তবর্ণ। হাতে গজিয়ে উঠল তীক্ষ্ণ নখ। এক আঁচড়ে ছিঁড়ে ফেলল হাতে বাঁধা সমস্ত দড়ি। এবার চিন্ময় এগিয়ে গিয়ে প্রত্যেকটা গ্রামবাসীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তখন চিন্ময়ের দেহর সঙ্গে কোনো জানোয়ারের কোনো পার্থক্য নেই। গোটা দেহ রক্তে মাখা। এবার সে তাকালো আর্যর দিকে। আমায় মারতে চাও?
মারো তবে। এ কথা বলে চিৎকার শুরু করলেন আর্য। সে চিৎকার আসলে এক মন্ত্র, মারণ মন্ত্র। এই মন্ত্র কোথায় আর্য শিখেছেন তার মনে নেই, বা হয়তো ঈশ্বরের আশীর্বাদে সেই মন্ত্র তার ঠোঁট দিয়ে নিজের অজান্তে উচ্চারিত হচ্ছে। ফল ফলল কিছুক্ষণের মধ্যে, সম্পূর্ণরূপে বের হয়ে এলো পদ্মিনী। সেই ছায়া মুক্তির মতো দেহটা রাগে পাগল হয়ে ছুটে গেল আর্যর দিকে। আর্য তার ধাক্কা সইতে পারল না, দুজনে গিয়ে পড়ল বারুদের স্তূপের মধ্যে। চিন্ময়, তুমি মুক্ত, আর দেরি করো না, পালাও এখান থেকে। বারুদের স্তূপের মুখে আগুন দিয়ে পালাও, ও আমার সঙ্গেই মুক্তি পাবে। না ঠাকুরমশাই, না, এটা আপনি করবেন না। আমার জন্য আপনি। আর কথা বাড়িও না, যা বলছি তাই করো। চিন্ময় দূর থেকে দেখল পদ্মিনী ঠাকুর মশাইয়ের বুকের ভিতর নখ গুঁজে দিয়েছে। একটু পরেই ঠাকুর মশাইয়ের মৃত্যু হবে। তারপর ছুটে আসবে চিন্ময়ের দিকে। চিন্ময় বারুদের স্তূপে মশালটাকে ফেলে দিল, প্রাণপণে দৌড়তে লাগলো জঙ্গলের পথ ধরে। দূর থেকে কানে ভেসে এলো এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। শেষ, সব শেষ। কয়েক মুহূর্তের ব্যবধানে সব শেষ হয়ে গেল চিন্ময়ের জীবন থেকে। এখন সে মুক্ত, তবে একজনের প্রাণের বিনিময়ে সে বেঁচে আছে। অঝোর ধারায় কাঁদতে লাগলো সে। ঈশ্বর, আমার সঙ্গে এই কয়েকদিনে যা হলো তা যেন আর কারোর সাথে না হয়। আমাকে ক্ষমা করো। কারোর মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমাকে আমার আগের জীবনে ফিরিয়ে দিও ঠাকুর। আমি বাঁচতে চাই। শুনছিলেন লেখক প্রতীক মণ্ডলের কলমে নকশাল বাড়ির আতঙ্ক। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।